বরাক রিয়েল এস্টেট ও হোটেল শেরাটনের দখলে সিটি কর্পোরেশনের হাজার কোটি টাকার সম্পদ। আদালতের নির্দেশনা থাকলেও নেই কোনো পদক্ষেপ। পদায়ন নিয়ে বিএনপিতে তোলপাড়, ঘুরে দাঁড়াতে নতুন পরিকল্পনা নাকি সিদ্ধান্তহীনতা, এ নিয়ে নানামুখী আলোচনা। উপজেলা নির্বাচনের পর নানা ভাগে বিভক্ত তৃণমূল আওয়ামী লীগ, ভাঙন আরও বাড়তে পারে আশঙ্কা কেন্দ্রীয় নেতাদের। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সিলেটে বড় বন্যার শঙ্কা, পানিবন্দী লাখ লাখ মানুষ, দুর্ভোগে হাজারো পরিবার। এবং সিঙ্গাপুরের মতো নিজের শহর সাজাতে চান বাংলাদেশের মেয়ররা, পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে রয়েছে অনীহা, বলছেন বিশ্লেষকরা। দর্শক, শুভ সকাল। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। হিসাব বুঝিয়ে না দিয়ে সিটি কর্পোরেশনের জমিতে করা ভবনের সব লুটেপুটে খাচ্ছে বরাক রিয়েল এস্টেট ও 5 তারকা হোটেল শেরাটন। জনস্বার্থে তৃতীয় পক্ষ রিট করে আদালতের নির্দেশনা এনে দিলেও আজও প্রশ্নবিদ্ধ সিটি কর্পোরেশনের পদক্ষেপ। অবৈধভাবে ভবন করে সিটি কর্পোরেশনের হাজার কোটি টাকার সম্পদ দখল নিয়ে এম এ আজিমের 2 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় ও শেষ পর্ব থাকছে। ছবি তুলেছেন মারুফ হাসান খান। উচ্চ আদালতের নির্দেশে বাধ্য হয়েই বনানী সুপারমার্কেট ও শেরাটন ভবনের হিস্যা বণ্টন চুক্তি হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বরাক রিয়েল এস্টেটের মধ্যে। এরপর কেটেছে 7 মাস। তবে বাস্তবে কি সিটি কর্পোরেশনের অংশ ছেড়ে দিয়েছে বরাক? জানতে প্রথমেই শেরাটন ভবনে দেশ টিভি টিম। 28 তলার এ ভবনের নিচতলায় রয়েছে সিটি কর্পোরেশনের মার্কেটের ব্যানার মাত্র। সেখানে দাঁড়াতেই বাধা শেরাটন নিরাপত্তা কর্মীদের। এমন পরিস্থিতি বলছে 28 তলার সম্পূর্ণটাই এখনও শেরাটনের দখলে। এবার গন্তব্য পাশের সুপারমার্কেটে। 3টি তলায় মিলেছে সিটি কর্পোরেশনের বনানী সুপারমার্কেটের অস্তিত্ব। 4র্থ তলায় উঠতে গেলেই বাধা বরাক রিয়েল এস্টেটের নিরাপত্তা কর্মীদের। এটাও কি ডিএনসিসির? এ দুটি ভবনের 20 তলা সিটি কর্পোরেশনের দখলে থাকার কথা থাকলেও শেরাটন আর বরাক যে সবটা লুটেপুটে খাচ্ছে তারই বিবৃতি মার্কেট সভাপতির কথায়। হাউজিং করতে গিয়ে সে যখন 16 তলা করে ফেলছে আর সিটি কর্পোরেশন খুব ইজি মনে করছে, সে ওই সামনের জায়গাটাও লিজ নিয়ে নিছে, পার্কিংটা আমাদের খালি জায়গাটা ওইখানে যে 30 তলা ফাউন্ডেশন 30 তলা করে ফেলছে। তাহলে আদালতের নির্দেশনার পরও যে চুক্তি, তা কি শুধুই দেখানো? জানতে মেয়রের মুখোমুখি দেশ টিভি। এখনো চিঠির মধ্যেই সীমাবদ্ধ বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 30 তলা পর্যন্ত যেটা আছে পুরোটাই তাদের ট্যাক্স দিয়ে, তার সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে, তারা আমাদের ভাড়া দিবে। থ্যাংক ইউ। উচ্চ আদালতে রিট করে হাজার কোটি টাকার সম্পদ সিটি কর্পোরেশনকে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা এনে দেওয়ার পরও সিটি কর্পোরেশনের নিতে না চাওয়ার প্রবণতায় হতাশ আইনজীবী। সবকিছু দেওয়ার পর সিটি কর্পোরেশন যদি নিতে গড়িমসি করে না নেয়, তাহলে তো এখন আরেকটা মামলা দুদকে গিয়ে করা লাগে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। আপনারা রিপোর্ট করেন, প্রয়োজনে আমরা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে করব। কারণ সমস্যা হয়েছে কি, এত 2 নাম্বার লোকের দেশে আপনি কাজ করা খুবই টাফ। কারণ একটা ঘোড়াকে আপনি টেনে টেনে পানি পর্যন্ত নিতে পারবেন, কিন্তু এই ঘোড়াটা যদি পানি নিজে না খায়, আপনি মুখের ভিতরতে পানি ঢুকাইতে পারবেন না। কি মাঝে মধ্যে এইসব দেশে থেকে এইগুলো আমাদের ফেস করতে হয়। 2014 সালে ভবন নির্মাণ শেষ হলেও অজানা কারণেই নিজেদের সম্পদ বুঝে নেয়নি সিটি কর্পোরেশন। জনস্বার্থে উচ্চ আদালতে রিট করে নির্দেশনা আনলেও শুধু কাগজে কলমে চুক্তি করে রেখেছে তারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সরকারের নানা বাধা বিপত্তির মধ্যে আনুষ্ঠানিক কাউন্সিল করতে না পারলেও দল পুনর্গঠনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নেতৃত্বের পরিবর্তন কারো ব্যক্তি প্রয়োজনে নয়, বরং দলের প্রয়োজনে বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় নিয়ে নানা প্রশ্ন, আলোচনা সমালোচনার মধ্যে বারবার দাবি উঠছিল দল পুনর্গঠনের। এমন আলোচনা সমালোচনার মধ্যেই হঠাৎ বিলুপ্ত করা হয় ঢাকা সহ 4 মহানগরের কমিটি এবং সহযোগী অঙ্গ সংগঠন যুবদলের আহ্বায়ক কমিটি। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্র দলের। এছাড়া গেল শনিবার দলের কেন্দ্রীয় পর্যায়ে রদবদল করে নতুন করে পদায়ন করা হয় 45 নেতাকে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের কেন্দ্রীয় পর্যায়ে প্রায় অর্ধশত নেতার পদের রদবদলেও জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। প্রতিনিয়তই যা ডালপালা ছড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, এটি কি দল পুনর্গঠনের অংশ নাকি সিদ্ধান্তহীনতার প্রতিফলন? বিএনপি নেতারা বলছেন, সরকারের বাধার কারণেই কাউন্সিল ছাড়াই পুনর্গঠন করতে হচ্ছে দলকে। মানে গঠনতন্ত্রের অর্পিত ক্ষমতা বলেই দলের চেয়ারম্যান যেটা সঠিক মনে করছেন, যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দিয়েছেন। যারা এসছেন সবই আন্দোলন সংগ্রাম দলের নিবেদিত প্রাণ নেতাকর্মী এবং তারাই এখানে মনোনীত হয়েছে। কয়েকটা ডিস্ট্রিক্টে বোধহয় নাম নাই বা বললাম, যখনই করতে যাই কোনো না কোনো একটা বাধা আসে। বাট এটাও আপনার মানে এত তো সত্ত্বেও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব কিন্তু প্রতিদিনই টাইম দিচ্ছে কোনো না কোনো জায়গায় পূর্ণাঙ্গ কমিটি করার জন্য, এবং নিয়ম নীতি মেনেই উনি কমিটি করতে বলতেছে। সেই নিয়ম নীতি মানাটাই আমাদের জন্য একটা মানে সমস্যা এখন দাঁড়িয়ে গেছে। সামনের দিনে সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে গঠনতন্ত্র মেনেই দলের পুনর্গঠন করা হচ্ছে দাবি বিএনপির এই শীর্ষ নেতার। পরীক্ষকের সাথে আর পরীক্ষার্থীর সাথে তো দ্বন্দ্ব নাই, পার্টির চেয়ারম্যানের সাথে তো কারো দ্বন্দ্ব নাই। তো সুতরাং উনি যখন নাম্বার দেয়, উনিও তো কে কতটুকু লেখছে, কে কতটুকু নাম্বার পাওয়ার যোগ্যতা অর্জন করছে ততটুকুই তো দিচ্ছে। ঢাকা মহানগরীতে ভারপ্রাপ্ত সদস্য সচিব কয়বার পাল্টাইতে হইল? এটা কি ইচ্ছা করে পাল্টাইতে হয়েছে? আমাকে বাধ্য করছে। তো সুতরাং এটা কাউন্সিল হওয়ার যে পরিবেশ, এটা রাজনৈতিক পরিবেশ। আমি আন্দোলনের কথা বাদ দিলাম, আমি বড় বড় বিক্ষোভ মিছিলের কথা বাদ দিলাম, বাট আমি যে আমার একটা জেলায় একটা অনুষ্ঠান করবো, সবাই ডাকবো, আমি একটা কাউন্সিল করবো, তার জন্য আমার পুলিশের অনুমতি লাগবে। পুলিশ অনুমতি না দিলে আমি করতে পারবো না। তো এখন তাহলে আমাকে কী করতে হবে? আমার বিকল্প পথ তৈরি করতে হবে, ঠিক কিনা? যে কোনো সুবিধা মতো সময়ে দলের আনুষ্ঠানিক কাউন্সিলের বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। কাউন্সিল হবে, কাউন্সিল হতেই হবে, আমাদের নিয়মেই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা অপেক্ষায় আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচন সংঘাতমুক্ত হওয়াকে রাজনৈতিক অর্জন হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বলছেন, বিএনপি না আসায় তৃণমূলে আওয়ামী লীগের জনপ্রিয় নেতারা সামনে এসেছে। তবে স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত রেখে নির্বাচনের ফলে দলে অন্তর্দ্বন্দ্ব বিভাজন আরো প্রকট হয়েছে বলেও মনে করছেন অনেকে। জানান, এ কোন্দল নিরসনই এখন বড় লক্ষ্য। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী জয় যাদব। গেল 5 জুন শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। দলীয় প্রতীকবিহীন বিএনপিবিহীন একচেটিয়া এই নির্বাচনে জাতীয় নির্বাচনের মতোই দলের স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ। ফলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নিজেদের মধ্যেই। জয় পরাজয় দুটোই আওয়ামী লীগের ঘরে। নেতারা বলছেন, বিএনপি অংশ না নেওয়ায় রাজনৈতিকভাবে এর বিকল্প ছিল না। তবে এবারের উপজেলা নির্বাচনের পরিবেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় ছিল সহিংসতামুক্ত। ভোট নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বিরোধী দলগুলোর। মানুষকে আমরা ভোটমুখী করতে পেরেছি, ভোট কেন্দ্রমুখী করতে পেরেছি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যা হয়েছে, এটি যোগ্য নেতৃত্ব বেরিয়ে এসছে, যে নেতৃত্ব আগামী দিনে একটি দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দেবেন। উপজেলা নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক সফলতা হলো শান্তিপূর্ণ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন যে করা যায় সেটা প্রমাণিত হয়েছে। এখানে রক্তক্ষয় হয়নি, এখানে মানে সারা দেশব্যাপী খুনাখুনি মারামারি অথবা আতঙ্ক সৃষ্টি করা হয়নি, এখানে ভোট লুট হয়নি। জাতীয় নির্বাচনের পর উপজেলাতেও স্বতন্ত্র প্রার্থী রেখে এককভাবে নির্বাচন করাতে যে সংগঠনের ক্ষতি হয়েছে সেটা স্বীকার করছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, কোন দল বাড়লেও পরিস্থিতি বিবেচনায় রাজনীতির বৃহত্তর স্বার্থে সভাপতি শেখ হাসিনার বার্তাটি নেতাকর্মীরা ঠিকই বুঝবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের অভ্যন্তরীণ কিছুটা ক্ষতি হয়ে গেছে, আমাদের নিজেদের মধ্যে কিছু দ্বিধা বিভক্তি হয়েছে, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কুন্দল দেখা দিছে। এইগুলা আমরা নেত্রী পর্যন্ত 2বার তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে তিনি কথা বলেছেন এবং আস্তে আস্তে যত সময় যাচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দলের একাধিক নেতাদের মধ্যে বিভাজন বেড়েছে, কর্মীদের মধ্যে বিভাজন বেড়েছে, এটা অস্বীকার করবার কোনো কারণ নেই। এবং আওয়ামী লীগের নেতা একজন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এই যে আদর্শ এবং
আপনার নেতৃত্বের প্রতি আস্থা, এটি দিয়েই আমরা আবার যে সাম্প্রতিক যে বিভাজনটি হয়েছে এই বিভাজনটি আমরা উত্তরণ করতে পারবো। আওয়ামী লীগ নেতাদের দাবি, নির্বাচনে না এসে ভোট বর্জনের ডাক দিয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে বিএনপির চেষ্টা সফল হয়নি এবারের উপজেলা পরিষদ নির্বাচনে। নির্বাচনে না এসে বিএনপি নামক কোনো দলের অস্তিত্ব বাড়ছে বা তারা এই কোনো লাভবান হয়েছে এটি মনে করব কোনো কারণে নাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। এতে জলাবদ্ধতার কবলে পড়েছেন শহরবাসী। নিচু এলাকার অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। চরম দুর্ভোগে পড়েছেন হাজার পরিবার। সহকর্মী মেহেদী হাসানের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজার, সাহেববাড়ি ঘাট, মধ্যবাজার এলাকা তলিয়েছে পানিতে। পানিতে নিমজ্জিত রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাটেও ঢুকেছে পানি। সোমবার থেকে দিনভর টানা বৃষ্টিতে শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর ও উকিলপাড়া সহ পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। বাসায় এখন বর্তমানে আটু পানি। ওই যে এখন বৃষ্টির মাঝে বাজারে গেছিলাম, বাচ্চার লাগে কিছু পানি আনতাম, তার বাদে কোনো দোকানপাট খোলা নাই, সব পানির তলে। আচ্ছা, এলাকার সব দোকান দোকানো পানি ঢুকিয়া, গরুয়ারি যা আছে সব পানি ঢুকিয়া, খুব অবস্থা খারাপ। আশ্রয় কেন্দ্র নাই, বাজারে আপনার চিরা সংকট, মোমবাতি সংকট, তারপরে কারেন্টের সমস্যা। আপনার সরকার শহরে ড্রেন নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে নির্মাণ করতে না পারার পেছনে পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। এখন তো সামনাবাদী গিয়ে আমরা সামনের ঘরে দিয়ে খামাই যার, এবং আমার অস্ট্রেলিয়ান দুইটা ড্রাইভার চললে আমি মুশকিলের মধ্যে পড়ছি। এরকম যদি পানি বাড়ে 22 সালের বন্যার উপরে যাইতে পারে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলেছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। জেলার ছোট বড় 137টি হাওর এখন পানিতে টইটুম্বুর। এতে সদরের পাশাপাশি শান্তিগঞ্জ, ধর্মপাশা, দিরাই, জগন্নাথপুর ও ছাতক সহ 10 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত লক্ষাধিক মানুষ। নিজেদের শেষ সম্বল পানিতে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে হাজারো পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 52 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 138 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ সংস্থাটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। উন্নতি হয়নি সিলেটের বন্যা পরিস্থিতির। উজান থেকে নামা ঢল ও ভারী বৃষ্টিতে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। হাওর উপচে প্লাবিত গ্রামের পর গ্রাম। এতে সিলেট নগরীর 12 উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আপন অপুর ডেস্ক রিপোর্ট। উজান থেকে নামা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে অবনতি হয়েছে সিলেটে বন্যা পরিস্থিতির। সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি 5টি পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। পানিতে তলিয়েছে জেলার প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল। বেশি ভোগান্তিতে রয়েছেন জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলার মানুষ। কালকে রাতকে পানি উঠছে, এখনো কমছে না। পানি গান গেছিল পানি, আর গান পুরা লোড, কেন হচ্ছে ভাই দেখা আটু পানি, এলাকা যাওয়া যান না, কবরিমা পানি। এভাবে আর কতদিন? আমরা আসলে প্রতি বছর এত ক্ষতিগ্রস্ত হচ্ছি, জানমাল নির্বিশেষে, মানে কিছুই বলার নেই। পানিতে ডুবেছে সিলেট শহরও। বাতিল করা হয়েছে সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি। পানিতে নিমজ্জিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সিটি মেয়র জানিয়েছেন প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার কথা। সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা 7টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো, এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি প্রোটেক্ট করার জন্য। আমাদের সিটি কর্পোরেশন টিম ইজ ওয়ার্কিং, এবং আমরা সেনাবাহিনীকেও সেখানে অনুরোধ করেছি সেখানে কাজ করার জন্য। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। পূর্বাভাস রয়েছে আগামী আরো 2 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আরো 1 দিন 2 দিন চলতে থাকে তাহলে হয়তো আর একটু অবনতি হইতে পারে। আর যদি বৃষ্টিপাত উজানে না হয়, কমে যায়, তাহলে আমাদের বন্যার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
গেল 29শে মে শুরু হওয়া বন্যা পরিস্থিতি 8 জুনের পর স্বাভাবিক হয়। 17 জুন ঈদের দিন থেকে ফের টানা বৃষ্টিতে সিলেটে আবারও দেখা দেয় বন্যা। আর মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরও থাকছে। গাজায় হামলায় অন্তত 13 জনের প্রাণহানি। হামলা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত গোলা বারুদ দিচ্ছে না বলে দাবি নেতানিয়াহুর। ইচ্ছে থাকলেই সম্ভব একটি শহরকে সুন্দর এবং বসবাসের উপযোগী করা। সঠিক পরিকল্পনা এবং কঠোর অনুশাসনেই সিঙ্গাপুর হয়ে উঠেছে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন সিটি। বাংলাদেশের মেয়ররা বলছেন যে পরিকল্পনা নিয়ে এগোতে চান তারা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে রয়েছে অনীহা। সিঙ্গাপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। এটি দুই শহরের দুই চিত্র। একটি শহর সাজানো পুরো পরিকল্পনা দিয়ে, আর অন্যটি অপরিকল্পিত। বলছিলাম সিঙ্গাপুরের কথা। রাস্তাঘাট, আশেপাশে পরিবেশে কোথাও দেখা মেলে না একটুও ময়লা আবর্জনা, নেই কোনো বিকট হর্নের শব্দ। অথচ বিপরীত চিত্র ঢাকা শহরের। সব স্থানেই অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আর হর্ন ছাড়া এ শহর যেন একদমই অচল। শুধু শহরই না, শহরের মানুষেরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। যত্রতত্র ময়লা ফেলছে না কেউই। সিঙ্গাপুর শহরের পরিকল্পনাকে কাজে লাগিয়ে নিজ নিজ শহর সাজাতে চান বাংলাদেশের মেয়ররা। এখানে জনগণের মধ্যে আমি যেটা দেখেছি, আমি বিভিন্ন দেশের উন্নত শহরে গিয়েছি, জনগণের মধ্যে যে অ্যাওয়ারনেস, এটা কিন্তু আমাদের অভাব রয়েছে। আগে থেকে মাস্টার প্ল্যান ছিল না, এলোপাথারিভাবে বাড়িঘর এবং রাস্তাঘাট হয়েছে। ড্রেনের ব্যবস্থা আমাদের জন্য খুবই খারাপ, এবং আমাদের পরিবেশগত দিক দেখছেন আপনারা, আমাদের হিট বেশি হয়ে গেছিলো, গরম হয়ে গেছিল, এবং পরবর্তীতে আবার ঝড় তুফান, সব মিলে আমরা একটা ঝুঁকিতে আছি বাংলাদেশের মানুষ। দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন হয়েছে। যেভাবে যা মনে হয়েছে সেভাবে হয়ে গেছে মানুষের একটি চাহিদার প্রেক্ষিতে। এখন সেটাকে নতুন করে পরিকল্পনার আওতায় আনা এটা অত্যন্ত দুরূহ এবং কঠিন। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন মুখে শুধু পরিকল্পনা নিলে হবে না। শহরকে পরিচ্ছন্ন নগরী করতে হলে প্রথমে দরকার সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করা। নগর পরিচালনা করার যে সরকার, তারাতে নগরের যে 11টা মন্ত্রণালয়ের 54টি সংস্থায় নগরকে বিকশিত নিকশিত করে, তার অধিকাংশের উপর তার কোনো নিয়ন্ত্রণ নাই। নগরের যে সরকার, সেই মেয়র, কাউন্সিলর এবং তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীর হাতে নিয়ন্ত্রণ খুবই কম। ফলে এই দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে এই নগরী সাংঘাতিকভাবে এক অচলায়তনের মধ্যে চলছে। তবে সদিচ্ছা থাকলে যে কোনো শহরকে পরিকল্পনা মাফিক গুছিয়ে তোলা সম্ভব বলে মনে করেন নগরের এই পরিকল্পনাবিদরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া চামড়ার দামের কোনো প্রভাব নেই বাজারে, বরং আড়তদার এবং সিন্ডিকেটের ইচ্ছেতেই ক্রয় বিক্রয় হচ্ছে চামড়া। মালিকদের দাবি, ইউরোপ সহ অন্যান্য দেশে বাংলাদেশি চামড়ার চাহিদা কম থাকায় কমেছে দাম। হেমায়েতপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ঈদকে কেন্দ্র করে দেশের বাজারে জুতার দাম বাড়লেও বিপরীত চিত্র চামড়ার মূল্যে। পানির দামে চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিকরা। ঈদের আগে সরকার মালিকদের সাথে আলোচনা করে প্রতি বর্গফুট চামড়ার দাম 5 টাকা বৃদ্ধি করে 55 থেকে 60 টাকা করলেও সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মতো করে চামড়া কিনছেন তারা। কারণ হিসাবে কেমিক্যাল সহ চামড়া শিল্পের সাথে জড়িত নানা দ্রব্যের দাম বৃদ্ধিকে দুষছেন। ইউরোপিয়ান ইউনিয়নরা আসছে আমাদের এখান থেকে চামড়া নিত, এখন একমাত্র চায়না ছাড়া আমাদের আর কোনো বায়ান নাই। আর ওরা আমাদের এখানে আসে সিন্ডিকেট করে মাল নেয়। মালের দাম দেয় ধরেন 80 সেন্ট, ওদের টার্গেট হলে ওরা 50 সেন্টে মাল নেবে। একজনে বাদ দিয়ে যায়, আরেকজনে নিয়ে যায়, তাতে আমরা বিক্রি করি, উভয়ে লসের মাধ্যমে আছে। কেমিক্যাল আছে কিন্তু বলছে যে নাই, এটা মজুত করে রাখা অন্যত্র। যখন দাম বাড়িয়ে দেওয়া তখন বলে যে 5 ব্যাগ 10 ব্যাগ দেবো, তাও অন্যখান থেকে আমি এনে দেবো, আমার কাছে নাই। কিন্তু অথচ তার কাছেই আছে, সে এগুলি লঘুচুরি করছে আমাদের কাছে। ধর্মীয় বিধান মতে চামড়ার প্রধান হকদার এতিম, মিসকিন এবং দরিদ্র প্রান্তিক মানুষেরা। দাম না বাড়ায় তারা প্রাপ্য হক থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের অসহায় যে দরিদ্র মানুষগুলো যে চামড়া থেকে একটু
বেনিফিট পায়, ওই বেনিফিটটাকে ধ্বংস করার জন্য মূলত এই সিন্ডিকেটটা করছে। এটা ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে মাদ্রাসা এটার দাম পাইতেছে না পাওয়ার কারণে মাদ্রাসাওয়ালারা জিম্মি। চামড়া নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও তার কার্যক্রম দেখা যায়নি মাঠে। সকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব সাভারের বিসিক শিল্পনগরী পরিদর্শনে গিয়ে ট্যানারি মালিকদের অব্যবস্থাপনা নিয়ে বলেন, এখানে যেসব কেমিক্যালসগুলো আগে ইউজ করা কম হতো বা করা যায় নাই সেগুলোকে করা, অনেকগুলো মেশিনারিজ নষ্ট হয়ে গেছিল সেগুলোকে আবার রেট্রোফিট করা, এইগুলো সমস্ত কিছু সচল করা হয়েছে। 3টা টার্মে আমরা হয়তো এটাকে ফেজ বাই ফেজ অ্যাড্রেস করতে পারবো। প্রতি বছরই ডেভেলপ হবে, বাট রাতারাতি সম্ভব না। ঢাকার চামড়ার কিন্তু প্রকৃত দাম পাওয়া গেছে। ঢাকার বাইরের যে চামড়াটা, সেই চামড়াটা আপনার রাত্রি 10টার পরে যে ট্রাকগুলো ঢুকেছে সেটার কিন্তু মানের বিষয় থেকে যায়, সেখানে কিন্তু যে প্রকৃত দামের কথা বলা হয় সেটা তো দাম পাবে না। এদিকে ট্যানারি শ্রমিকরা চামড়ার প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। অভিযোগ আছে চামড়ার প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি নিয়েও। গত এক দশকে জুতাসহ সব ধরনের চামড়াজাত পণ্যের দাম বাড়লেও নানা অজুহাতে কমেছে চামড়ার মূল্য। দফায় দফায় বৈঠক করে সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও তার কোনো প্রভাব নেই চামড়ার বাজারে। ট্যানারি মালিক আর সিন্ডিকেট চক্রের কাছেই জনজিম্মি দেশের চামড়ার বাজার। সাভারের হেমায়তপুর থেকে মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। আজ শুরু টি20 বিশ্বকাপের সুপার 8 রোমাঞ্চ। সাউথ আফ্রিকাকে চমকে দিতে চায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিত্যপণ্যের বাজারের খবর জানাতে দর্শক এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামলা সুজন যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। সুজন, বিভিন্ন পণ্যের দাম কেমন দেখছেন এবং কি বলছেন আসলে ক্রেতা বিক্রেতারা? জুথি, আপনি যেমনটি বলছিলেন নিত্য পণ্যের বাজার নিয়ে, তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের একমাত্র খুচরা বাজার নোয়াখালী পৌর বাজারে। তো এখান থেকে সকাল থেকে যে চিত্রটি দেখতে পেয়েছি যে বাজার আসলে সবজি বাজার, আমি এখন দাঁড়িয়ে আছি। শুরুতে সবজি নিয়ে বলতে চাই, বাজারের সবজি সরবরাহ অনেক কম রয়েছে। বিক্রেতারা অভিযোগ করে বলছেন যে একদিকে গত 2 দিন আগে মাত্র ঈদ শেষ হলো, আর আরেকদিকে গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে। তো এই বৃষ্টির কারণে অথবা ঈদ ভাঙার কারণে যে সবজির সরবরাহ, যে স্থানীয়ভাবে যে সরবরাহটা আসতো, এই সবজির সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম আজকে থেকে হঠাৎ করে বেড়ে গেছে। অপরদিকে অন্যান্য জেলা থেকে যেসব সবজি আসতো সেগুলো না আসায় হঠাৎ করে আজকে সবজির দাম বাড়তির দিকে রয়েছে। তো আপনাকে একটি উদাহরণ দিয়ে বলতে চাই, যেমন আজকে যদি সবজি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি ধরে, অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো কোনোটি 60 টাকা, কোনোটি 80 টাকা, কোনোটি 100 টাকা, 120 টাকা, এমনকি 130 টাকা কেজি ধরে কিছু সবজি বিক্রি হচ্ছে। অপরদিকে আমি যদি মাছ বাজার নিয়ে বলতে চাই, যে মাছ বাজারও একই অবস্থা বিরাজ করছে। লোনা পানির মাছ, মিঠা পানির মাছ বা সামুদ্রিক পানির মাছ সরবরাহ কম থাকায় বাজারে আজকে মাছের বাড়তি দাম রয়েছে। অপরদিকে মুরগির বাজার নিয়ে যদি বলতে চাই তাহলে বলতে হচ্ছে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি ধরে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি ধরে। একই সাথে হাইব্রিড কক এবং হাইব্রিড এবং সোনালী কক নামে 2টি জাতের মুরগি রয়েছে। এই 2টি মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা কেজি ধরে। তো যদি নোয়াখালী আজকে সকাল থেকে নোয়াখালী বাজারে সার্বিক যে চিত্র দেখা গিয়েছে, যেমনি ক্রেতার অভাব রয়েছে তেমনি বিক্রেতার অভাব রয়েছে এই বাজারে। অথবা ধারণা করা হচ্ছে একদিকে ঈদ শেষ হলো, আরেকদিকে বৃষ্টির কারণে ক্রেতা এবং বিক্রেতা দুটির অভাব রয়েছে বাজারে। যদি হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। নোয়াখালী থেকে মাওলা সুজন যুক্ত হয়েছিলেন। এবার রংপুরে চলে যেতে চাচ্ছি। রংপুর থেকে মাছ মাংসের বাজারের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিক, কেমন দেখছেন আসলে মাছ মাংসের বাজারের বর্তমান চিত্র, জানাবেন আমাদের দর্শককে। ঈদের পরই আজ প্রথম বাজার খুলেছে, মাছ মাংসের বাজার খুলেছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের চিটি বাজার এলাকায়। আপনাকে একটু আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এটি রংপুরের চিটি বাজারের প্রধান মাছের পাইকারি মাছের আড়ত। আজই এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে আজই প্রথম
ঈদের পর আজই প্রথম বাজার খুলেছে। তো এখানে যারা পাইকারি বিক্রেতারা রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ নিয়ে এসছেন। এই মাছ এখানকার হাক ডাক শুরু হয়েছে, অর্থাৎ ডাক শুরু হয়েছে কোন মাছ কত দরে বিক্রি হবে, এমনভাবে ডাক শুরু করছিল এখানকার পাইকারি বিক্রেতারা। আমরা বিভিন্ন অঞ্চল থেকে অর্থাৎ রংপুরের বিভিন্ন এলাকা থেকে খুচরা বিক্রেতারাও এসে এখানে ভিড় করছেন। আমরা ইতিমধ্যে এখানে খোঁজ নিয়েছি যে কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে। তো এখানে ট্যাংরা মাছ অর্থাৎ দেশি যে ট্যাংরা মাছ সেটি 580 টাকায় বিক্রি হচ্ছে, রুই মাছ পাইকারি দরে বিক্রি হচ্ছে 300 টাকায়, ঠিক একইভাবে কাতলা মাছও 300 টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ, গলদা চিংড়ি যেটি বড় চিংড়ি সেটি 1200 টাকায় এবং ছোট চিংড়ি 700 টাকায় বিক্রি হচ্ছে। এভাবেই অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছ একই, অর্থাৎ ঈদের আগে এবং ঈদের পরে যে তারতম্য হবার কথা সেটি নেই, অর্থাৎ ঈদের আগে যে দরে বিক্রি হচ্ছে ঠিক একইভাবে আজও সেই দরে বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় যদি বলি, যেহেতু ঈদের আজ তৃতীয় দিন, আমরা বিভিন্ন কয়েকটি মার্কেট ঘুরে দেখলাম, মাংসের যে বাজার সেটি ঘুরে দেখলাম, এখন পর্যন্ত কিন্তু মাংসের দোকান খোলেনি। অর্থাৎ ঈদের যেহেতু এই ঈদে কোরবানি দিয়েছে মানুষজন, সেখানে মাংসের চাহিদাটা কম থাকার কারণে মাংসের দোকান খোলেনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু এই পাইকারি বাজার এটি মাছের বাজার, সেই মাছের বাজারে আমরা যেমনটি জেনেছি যে এখানকার যারা খুচরা বিক্রেতারা তারা বলছেন যে মাছের দাম কোনোভাবেই কমছে না, যেহেতু বর্ষাকাল এসছে তারপরেও কমছে না। অর্থাৎ বাজার মনিটরিং না করবার কারণে বাজার মাছের দামটা কমছে না। অর্থাৎ নিয়মিতভাবে যদি বাজার মনিটরিং করা যেত তাহলে অনেকটা বাজার নিয়ন্ত্রণে আসতো। অর্থাৎ বাজার মনিটরিং করার দায়িত্ব, বাজার মনিটরিং করবার যাদের দায়িত্ব তারা যেন নিয়মিত বাজার মনিটরিং করে, তাহলে বাজার নিয়ন্ত্রণে আসবে, এমনটাই বলছেন এখানকার সাধারণ ক্রেতা এবং খুচরা ক্রেতারা। তো এই ছিল রংপুর থেকে মাছের বাজার থেকে সর্বশেষ খবর। আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম যুক্ত হয়েছিলেন রংপুর থেকে। নওগাঁয় জমে উঠেছে আমের বাজার। জেলার সবচেয়ে বড় আমের বাজার সাপাহারে এখন মিলছে বিভিন্ন জাতের আম। এবছর আমের উৎপাদন কম হলেও মৌসুমের শুরুতেই ভালো দাম পাওয়ায় লাভে ব্যবসায়ীরা। তবে পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে চাষিদের অভিযোগ, ওজনের বেশি নিচ্ছে তারা। সহকর্মী কাজী কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমে উঠেছে নওগাঁর সবচেয়ে বড় সাপাহার আমের হাট। এর মধ্যে বাজারে উঠেছে ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ ও নাগফজলি আম। গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2000 থেকে 2600 টাকা মন। এছাড়াও ল্যাংড়া 2800 থেকে 3000 টাকা, হিমসাগর 3000 থেকে 3500 টাকা আর নাগফজলি 2200 থেকে 2400 টাকা মন দরে। মৌসুমের শুরুতেই চড়া দামে আম বিক্রি হওয়ায় আমের ভালো দাম পাচ্ছেন চাষিরা। তারা বলছেন এবছর নানা কারণে আমের উৎপাদন কমলেও বাজার দরে পুষিয়ে নিচ্ছেন তারা, যদিও প্রশাসনের বেঁধে দেয়া ওজনের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পাইকারদের বিরুদ্ধে। আম কম ধরেছে কিন্তু কালার ভালো, দাম বেশি, এ কারণে বাগানিরা আর কি অনেক লাভবান হচ্ছে। শুনতেছি 45, অথচ নিচ্ছে 52 কেজি। ফলন কম, তারপরও দামও পাইতেছি না, তারপরও মনে 52 কেজির মন, তারপরে 53 পড়ে যাচ্ছে, আমাদের লাভবান হতে পারি না ভাই। তবে জেলার বাজারে আমের দাম চড়া হওয়ায় কিনতে এসে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে বলে অভিযোগ বাইরে থেকে আসা ব্যবসায়ীদের। মনে 2000-2500 টাকা আমের দাম বেশি মনে এবছর, কিন্তু আমরা বিক্রি করতে খুব ঝামেলা হইতেছে। সবকিছু মিলে এবারে আমের দামটা অত্যন্ত বেশি এবং বাজারে চড়া মূল্য দিয়ে আমটা কিনতে হচ্ছে। শুধুমাত্র ব্যবসাটা রানিং অবস্থা চলছে, ঈদের পর থেকে জমজমাট হবে আর কি। প্রশাসনের বেঁধে দেওয়া ওজনের চেয়ে কেউ বেশি আম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কোনো আড়তদার বা পাইকারি ব্যবসায়ী বা আমের যে কোনো ব্যবসায়ী যদি কৃষকের কাছ থেকে জোরপূর্বক এই বেঁধে দেওয়ার ওজনের বেশি আম নেয়, তাহলে আমরা মোবাইল কোর্ট করব এবং ব্যবসায়ীদেরকে শাস্তি দেব, এটা আমাদের ঘোষণা। এবছর নওগাঁয় 33,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আম্রপালি। তাই ঈদের পর এই আম বাজার আরও জমজমাট হওয়ার আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।